সো আজকে ক্লাস 10-এর আরও একখানা কবিতা লেসন 6 আমরা আজকে পড়ে বোঝার চেষ্টা করব যে ব্যাপারটা কি বলতে চাইছে। তো কবিতাটার নাম যদি আমরা দেখি, কবিতাটার নাম হচ্ছে সি ফিভার, FEVER, ফিভার, সি ফিভার। লিখেছেন কে? জন মাসফিল্ড। জন মাসফিল্ড, MASCFIELD, মাসফিল্ড। ওই জন মাসফিল্ডের নিয়ে একটু পড়ে দেখি কি লেখা আছে। বলছে জন এডওয়ার্ড মাসফিল্ড was an English poet, writer and poet laureate of United Kingdom. বলছে জন এডওয়ার্ড মাসফিল্ড যে তিনি একজন ইংলিশ লেখক, ইংলিশ পোয়েট, রাইটার মানে হচ্ছেন লেখক, ইংলিশ কবি, রাইটার মানে লেখক, অ্যান্ড পোয়েট লরেট একজন, এক সেকেন্ড, হ্যাঁ, তো কোথায় ছিলাম? হ্যাঁ, জন এডওয়ার্ড মাসফিল্ড তিনি একজন ইংরেজি কবি আর লেখক, আর তার সঙ্গে তিনি একজন পোয়েট লরেট। পোয়েট লরেট কাদের বলা হয়? না, বলা হয় গভর্নমেন্টের আন্ডারে কোনো একটা সরকারি ইনস্টিটিউটে একজন ভালো লেখককে বলা হয় পোয়েট লরেট, যিনি ইউনাইটেড কিংডমে ছিলেন ফ্রম 1930 টিল হিজ ডেথ, 1930 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু অবধি। He is also remembered as the author of the children's novel The Midnight Folk and the Box of Delight. এই যে ইটালিকে লেখা হচ্ছে দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইট, এই দুটো ইটালিকে লেখা বইয়ের লেখক তিনি, যে লেখাগুলো বাচ্চাদের খুব প্রিয়। ঠিক আছে, এইটুকুই বলা হচ্ছে কবির নিয়ে, মানে বলতে চাইছে যে তিনি কবি, তুমি বাচ্চাদের খুব ভালো কবি বা লেখক, বাচ্চারা তাকে খুব পছন্দ করত। ঠিক আছে, এবার কবিতাটা শুরু করার আগে আমি একটু কবিতার হেডিংটা নিয়ে বলি। সি ফিভার, সি মানে তো সমুদ্র, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ হওয়া উচিত ফিভার ওয়ার্ডটাকে নিয়ে। ফিভার, FEVER, ফিভার। যদি আমরা ডিকশনারি ওয়ার্ডটাকে দেখি ফিভার, তো ফিভার মানে হচ্ছে দুটো। এক, যে ফিভার মানে হচ্ছে শরীরের মানে এক্সট্রিম টেম্পারেচার বেড়ে যাওয়া, বডির টেম্পারেচার হঠাৎ বেড়ে যাওয়া কোনো পার্টিকুলার কজ বা কোনো মেডিকেল কজের জন্য, সেটাকে আমরা ফিভার বলি। আর আরও একটা মানে আছে ফিভার মানে হচ্ছে ঝোঁক, ফিভার মানে হচ্ছে একটা টান, ফিভার মানে হচ্ছে একটা নার্ভাসনেস, এক্সাইটমেন্ট, যে উত্তেজনাটাতে মানে বিপদের ভয়ও মিশিয়ে আছে। উত্তেজনা ইজ আ ওয়ান কাইন্ড অফ আনন্দ, কিন্তু সেই উত্তেজনাটাতে, সেই আনন্দটার মধ্যে একটা ভয়ও মিক্স হয়ে আছে, নার্ভাসনেস, এক্সাইটমেন্ট। ঠিক আছে, এবার এখানে সমুদ্রের ঝোঁকের কথা বলা হয়েছে না সমুদ্রের জ্বরের কথা বলা হয়েছে? বেসিক্যালি আমি বলি এখানে সমুদ্রের জ্বরের কোনো চিহ্নই নেই, কারণ সমুদ্রের জ্বরের কথা যদি বলি তাহলে সমুদ্রের জ্বর বেসিক্যালি বেশিক্ষণ থাকে না। স্বাভাবিক কথাই, সমুদ্র বিশাল বড়, আমাদের পৃথিবীর 5 ভাগ সমুদ্র দিয়ে ঘেরা, 7 ভাগ আমাদের 7টে বড় বড় মানে ভূখণ্ড, যেটাকে আমরা মহাদেশ বলি, তার মাঝে 5টা বড় বড় মহাসাগর আছে, যেটা 3 ভাগ জলের সমান। সুতরাং সেই জলটাকে গরম করা আর সেই জলের জ্বর তো তৈরি করা ইজ আ কাইন্ড অফ ইম্পসিবল থিং, মানে হতেই পারে না। তো সি ফিভার মানে আমরা বুঝতে পারছি সমুদ্রের প্রতি হয় ঝোঁক বা সমুদ্রকে দেখার একটা উত্তেজনা, যার মধ্যে ভয়ও মিশিয়ে আছে। ঠিক আছে, এবার কবিতাটা তাহলে পড়তে শুরু করি। আমি হেডিংটা নিয়ে এক্সপ্লেন এই জন্যে করলাম যাতে তোমাদের ভেতরের কবিতাটার মানেটা বুঝতে বা তার কাছাকাছি বিষয়বস্তুটা আন্দাজ করতে, ফিল করতে যাতে সুবিধা হয়।
ঠিক আছে? তাহলে সি ফেভার মানে এখানে আমি কি বললাম? সি ফেভার মানে বললাম যে সমুদ্রের প্রতি ঝোঁক বা সমুদ্র দেখার একটা প্রবল ইচ্ছা বা এমন এক ধরনের উত্তেজনা যার মধ্যে ভয়ও মিশিয়ে আছে। ঠিক আছে? সো লেটস রিড দ্য টেক্সট। যদি আমরা টেক্সটের কথা বলি, তাহলে টেক্সটে আমরা 1, 2, 3 তিনটে প্যারা মাত্র আমরা দেখতে পাচ্ছি। সরি, প্যারা বলছি, তিনটে স্ট্যান্জা আমরা দেখতে পাচ্ছি। আর প্রতিটি স্ট্যান্জায় 4টে করে লাইন, আর 4টে করে লাইনই জোড়া জোড়া অন্তমিল দিয়ে শেষ হচ্ছে। এই যেমন স্কাই বাই, শেকিং ব্রেকিং, টাইড ডিনাইড, ফ্লাইং ক্রাইং, লাইফ নাইফ, রোভার ওভার। সুন্দরভাবে লেখা, 12 লাইনের একখানা কবিতা। ঠিক আছে? তো প্রথমে একবার রিডিং দিচ্ছি। ঠিক আছে? I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the sea again, to the vagrant gypsy life, to the girl's way and the whale's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn for a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trek's over. খুব সুন্দর কবিতাটা। এবার আসি আমরা ফার্স্ট স্ট্যান্জাতে। কি বলতে চাইছে? বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। এবার গো ডাউনের দুটো অর্থ হয়। যদি আমরা গো ডাউন আলাদা আলাদা মানে বার করি, তার মানে হচ্ছে যাওয়া নিচে, মানে ফিরে যাওয়া। কিন্তু গো ডাউন যদি ফেজাল ভাব বলি, ফেজাল ভাব হিসাবে গো ডাউনের অর্থ হচ্ছে মনে রাখা। গো ডাউন রিমেম্বার হিসাবে ব্যবহার করা। এবার মানেটা তোমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারো। মনে রাখার কথা বলতে পারো, স্মৃতিতে ধরে রাখার কথা বলতে পারো, বা ফিরে যাওয়ার কথা বলতে পারো। এনিথিং ইউ লাইক। সো দ্য ফার্স্ট লাইন সেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি অবশ্যই ফিরে যাব সমুদ্রের কাছে আবার। আমি অবশ্যই ফিরে যাব সমুদ্রটার কাছে আবার। টু দ্য লোনলি সি, সেই একা সমুদ্রটার কাছে, অ্যান্ড দ্য স্কাই, এবং সেই একা আকাশটার কাছেও যাব। অ্যান্ড অল আই আস্ক, এবং যে জিনিসটা আমি চাইবো, ইজ এ টল শিপ, একটা লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, টু স্টিয়ার হার বাই, যেটা সেই সমুদ্রটাকে স্টিয়ার মানে পার করতে আমাকে সাহায্য করবে। স্টিয়ার মানেটা যদি আমি দেখি, ওয়ার্ড লিস্টে দেওয়া থাকবে। স্টিয়ার মানে হচ্ছে টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট, মানে আমার যে যাতায়াত বা আমার এই যে যাত্রার দিক নির্দেশ করতে সাহায্য করবে। বলছে আমি আবার সমুদ্রের কাছে ফিরে যাব, সেই একা সমুদ্রটার কাছে, এবং সেই আকাশটার কাছেও ফিরে যাব। আর কি জিনিসটা আমি চাইবো? অল আই আস্ক ইজ এ টল শিপ, একটা উঁচু লম্বা শিপ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, টু স্টিয়ার হার বাই, যেটা আমাকে দিক নির্দেশ করতে সাহায্য করবে, যেটা ওই জাহাজটাকে দিক নির্দেশ করতে সাহায্য করবে। আচ্ছা, একটা তারা বলতে এখানে কোন তারাটার কথা বলা হচ্ছে? যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, নাবিকদের কাছে দিনের বেলায় সূর্য,
আর রাত্রেবেলায় কেবলমাত্র একটি তারা, যেটা উত্তরের আকাশে একা স্টিফলি নির্দিষ্টভাবে বরাবর রয়ে যায়, যেটা নাবিকদের প্রিয়, সেটা হচ্ছে ধ্রুব তারা। মানে বলতে চাইছে যে আমি আবার সমুদ্রের কাছে ফিরে যাব, যেটাতে আমার লাগবে কি, আমি কি চাইবো, একটা উঁচু জাহাজ, টল শিপ, আর সেই ধ্রুব তারাটা যেটা আমার দিক নির্দেশে সাহায্য করবে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং সেই চাকার আঘাতটা, অ্যান্ড দ্য উইন্ড সং, এবং সেই হাওয়ার গানটা, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সেই সাদা রঙের যে সেল পালটা কাঁপতে থাকবে, সেইগুলো নিয়ে আমি সমুদ্রটাকে দেখা করতে যাব। হুইলস কিক মানে এখানে কোন চাকার আঘাতের কথা বলছে? এখানে সেই স্টিয়ারিং, জাহাজের যে গোল চাকাটা যেটা দিয়ে জাহাজ চালানো হয়, স্টিয়ারিংটা, সেই চাকাটার কথা বলছে, সেই চাকার আঘাতটা, কিকটা, লাথিটা। অ্যান্ড দ্য উইন্ড সং, এই যে সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, যে ফুরফুরে হাওয়া দিবে, সেই ফুরফুরে হাওয়াটাকে বলছে হাওয়ার গানের মতো। আর দ্য হোয়াইট সেল শেকিং, সেই সাদা যে পালটা যেটা কাঁপতে থাকবে হাওয়াতে, সেটা সঙ্গে নিয়ে আমি সমুদ্রের কাছে যাব। আরো একটা জিনিস সঙ্গে নিয়ে যাব, কি না বলছে, অ্যান্ড এ গ্রে মিস্ট, একটা ধূসর রঙের কুয়াশা, অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখমণ্ডলের উপরে, অর্থাৎ সমুদ্র সংলগ্ন এলাকাতে, অর্থাৎ সমুদ্রের উপরি পিঠে যে একটা ধূসর রঙের কুয়াশা থাকবে, সেটা সঙ্গে নিয়ে যাব। অ্যান্ড আর এ গ্রে ডন, একটা ধূসর রঙের ভোর হবে, ব্রেকিং, যেটা এই মাত্র ভাঙবে। আচ্ছা, এখানে ধূসর রংটাকে কেন বলা হলো? কুয়াশার রং তো ধূসর হয় না, কিংবা ভোরের রঙও তো ধূসর হয় না। আমরা সবাই জানি ভোর যখন হয়, ভোরের আকাশ সূর্য কিন্তু অরেঞ্জ কালারে থাকে। ধূসর এই জন্য বলা হচ্ছে, ব্যাপারটা ধূসর তখনই আমরা ইংরেজিতে ব্যবহার করি যখন আমাদের কোনো জিনিস নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকে না। এখানে যেমন লেখকের সমুদ্র নিয়ে আর সমুদ্রের সংলগ্ন এলাকা নিয়ে আর সমুদ্রের কাছাকাছি আকাশটাকে নিয়ে কোনো ধারণা নেই, সেই জন্য কবি বলছে যে আমার কুয়াশাটা ধূসর রঙের হবে, আর আমার যে ভোরটাও ভাঙবে সেটাও ধূসর রঙেরই হবে। ঠিক আছে? মানে কবি প্রথম পেরায় বলতে চাইলো যে আমি সমুদ্রটাকে দেখতে যাব কখন, যখন সমুদ্র একা থাকবে, আকাশটাও একা থাকবে, আকাশেও কোনো অন্য তারা থাকবে না ডিস্টার্ব করার জন্য, আর সমুদ্রেও অন্য কোনো জাহাজ প্রাণী থাকবে না ডিস্টার্ব করার জন্য। কেবল থাকবে কি ফুরফুরে হাওয়া, আর ভোরবেলার ঠিক আগের সময়টা, যে সময় সমুদ্রের উপরিতলে একটা ধূসর রঙের কুয়াশার পরত থাকবে, আর আর ভোরটা তখন সদ্য ভেঙে উঠবে। ঠিক আছে? নেক্সট অ্যান্সার, I must go down to the seas again. আমি অবশ্যই ফিরে যাব সমুদ্রটার কাছে আবার। For the call, সেই ডাকটার জন্য। কার ডাকটা? For the call of the running tide, সেই দৌড়ে আসা, রানিং, সেই দৌড়ে আসা টাইড, ঢেউটার ডাকটার ডাকে, ঢেউয়ের ডাকে, দৌড়ে আসা সেই ঢেউটার ডাকে আমি আবার সমুদ্রের কাছে ফিরে যাব। ইজ এ ওয়াইল্ড কল, সেই ডাকটা হবে বন্য ডাক, ওয়াইল্ড কল। ওয়াইল্ড কল কেন বলছে? ওয়াইল্ড কল মানে বলতে চাইছি যে ওয়াইল্ড কথাটা আমরা তখনই ব্যবহার করি যখন যে জিনিসটা হয় বন্য বা বন অধ্যুষিত এলাকা থেকে আসা। এবার ঢেউ তো কখনো বন থেকে বেরোতে পারে না, তাহলে এখানে ঢেউয়ের সঙ্গে ওয়াইল্ড কথাটা বলছে কি কেন? ব্যাপারটা হচ্ছে ঢেউয়ের যে ডাকটা হয় বা বন্য অন্যান্য যে জীবজন্তুদের ডাকগুলো হয়, সেই ডাকগুলোর কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা নেই, কোনো অক্ষর নেই,
কোনো শব্দ নেই, এই সরি, কোনো অক্ষর আকারে আমরা সেটা লিখে প্রকাশ করতে পারি না, ওটা কেবল আর কেবলমাত্র একটা আওয়াজ। আর আর যে ডাকটার ছাড়া আমাকে ইমিডিয়েটলি সেই রকমই ডাক দিয়ে দিতে হয়, বা সেই ডাকটা আমাকে মন থেকে এক্সট্রিমলি খুশি করে দেয়। এবার যদি আমরা আসি ঢেউয়ের কথাতে, ঢেউয়ের ডাকটাও তো ঠিক সেরকমই। ঢেউয়ের ডাকটার কোনো অক্ষরে লিখে আমরা ব্যাখ্যা করতে পারি না। আর সেই ডাকটা শুনলে কিন্তু আমাদের একটুকু বেশ ভালোই লাগে। সমুদ্রের কাছাকাছি থাকলেই আমাদের মনটা মনে হয় যে না, যাই একবার সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে আসি। তার কারণ সমুদ্রের ঢেউ ডাক দিচ্ছে, ঠিক আছে? সেই জন্য এখানে ডাকটা বলছে ওয়াইল্ড কল। সো বলছে ইজ এ ওয়াইল্ড কল, সেই ডাকটা একটু বন্য ডাক হবে, অ্যান্ড এবং এ ক্লিয়ার কল, একটা পরিষ্কার স্পষ্ট ডাক হবে। সত্যি তো, সমুদ্রের ঢেউয়ের ডাকগুলো স্পষ্টই শোনা যায় আর জোরে শোনা যায়। সেটাই বলছি যে সমুদ্রের ঢেউয়ের যে ডাকটাতে আমি আবার ফিরে যাব, সেই ডাকটা কিন্তু বন্য হবে আর স্পষ্ট হবে। দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাকটাকে হয়তো এড়ানো যাবে না। ডিনাই মানে মানা করা বা এড়ানো, যে ডাকটাকে এড়ানো যাবে না, মানা করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক, এবং যেটা আমি চাইবো, ইজ এ উইন্ডি ডে, একটা হাওয়ায় ভরা দিন, মানে ঝোড়ো একটা দিন, ঝড়ের একটা দিন চাইবো। উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, যেখানে সাদা মেঘগুলো উড়ে বেড়াবে। আরে উইন্ডি বলছে আবার সাদা মেঘ, ব্যাপারটা হচ্ছে এখানে ঝড়ের কথা বলা হয়নি। এখানে যদিও উইন্ডি মানে ঝড় মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এখানে বলছে হাওয়াময় একটা দিন, মানে যেদিন একটু বেশি হাওয়া বইবে আর আকাশে মেঘগুলো সাদা হবে, পরিষ্কার হবে, ঝড় থাকবে না বস। ঠিক আছে, মানে বলতে চাইছে আমি যেদিন সমুদ্রে ঢেউ খেতে যাব সেদিন যেন ভরপুর হাওয়া দেয় আর আকাশ যেন পরিষ্কার থাকে। ঠিক আছে? অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং স্প্রে, ফ্লাং মানে উড়ে যাওয়া বা ছড়িয়ে যাওয়া। কি স্প্রে? স্প্রে মানে এখানে জলের ছিটে, বলছে সেই উড়তে থাকা জলের ছিটেগুলো। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং সেই ফুলে ফেঁপে ওঠা ঢেউয়ের ফেনাগুলো। স্পিউম মানে ঢেউয়ের ফেনা, ফুলে ফেঁপে ওঠা, ব্লোন ফুলে ফেঁপে ওঠা সেই ঢেউয়ের ফেনাগুলো, আর উড়ে আসা সেই জলের ছিটেগুলো। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাই, এবং সেই সি গার্ল পাখিগুলোর আওয়াজে আমি সমুদ্রের কাছে আবার ফিরে যাব। ঠিক আছে? থার্ড প্যারা অ্যান্ড দ্য লাস্ট প্যারা, সরি স্ট্যান্জা, কি? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রের কাছে ফিরে যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমি সমুদ্রের কাছে আবার ফিরে যাব সেই দুঃসাহসিক ভবঘুরের জীবনের মতো। ভ্যাগ্রেন্ট মানে যদি আমি বলি, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে এমন একটা লোক যার কোনো বাড়ি নেই বা যার কোনো ঠিকানা নেই, বাড়িহীন, ঠিকানাহীন। ঠিক আছে, ভ্যাগ্রেন্ট মানে যদি আমি এখানে বলি ঠিকানাহীন, বাড়িহীন আর ঠিকানাহীন। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার সমুদ্রের কাছে ফিরে যাব। কেমন ভাবে ফিরে যাব না? টু দ্য ভ্যাগ্রেন্ট, সেই ঠিকানাহীন, জিপসি, যাযাবরের মতো লাইফ, জীবন নিয়ে ফিরে যাব। আরে এরকম কেন বললো? আগে আমি পুরো প্যারাটা বলি, তারপর শেষে ব্যাখ্যা করব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি অবশ্যই আবার ফিরে যাব সমুদ্রের কাছে সেই ঠিকানাহীন, যাযাবরের মতন জীবনটা নিয়ে। যাযাবর জীবনহীন জীবনটার জন্য, বা যাযাবরের মতো ঠিকানাহীন জীবনটাকে নিয়ে আমি যাব। কেন না? বলছে টু দ্য গার্লস ওয়ে, গার্লস মানে এখানে
গাল মানে এখানে সিগালের কথা বলছে, মানে বলছে সিগাল পাখিদের মতো যাব, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং সেই হাঙ্গরগুলোর মতো যাব, হোয়ার যেখানে, দ্য উইন্ডস হাওয়াটা, লাইক এ উইটেড নাইফ, হাওয়ার আওয়াজটা যেখানে ধারালো একটা ছুরির মতো হবে। অ্যান্ড অল, এখানে দুটো লাইনের মধ্যে কি বলতে চাইলো, ব্যাপারটা বলছে কবি এখানে এই যে সমুদ্রের জীবনটাকে পুরোপুরি এনজয় করতে চাইছে, সেই জন্য চাইছে কি, যাযাবর মানে যাদের কোথায় যাবে তার কোনো ঠিকানা মানে হদিস নেই, ঠিক ঠিকানা নেই, তাদের বলি আমরা যাযাবর, এক স্থান থেকে আরেক স্থানে যারা কেবল ঘুরে বেড়ায়। আর ভ্যাগ্র্যান্ট মানে বলছে যার পার্মানেন্ট কোনো ঠিকানা নেই, বাসস্থান নেই, তাদের মতো ভাবে আমি সমুদ্রটাকে দেখতে যাব, যাতে কি আমি সমুদ্রটাতেই থাকতে পারি, যাতে কি আমি সমুদ্রটাকেই পুরোপুরি উপভোগ করতে পারি। আর সেটাও আবার কিরকম ভাবে উপভোগ করব, না বলছে টু দ্য গার্লস ওয়ে, যেমন ভাবে সি গার্ল পাখিগুলো আকাশে উড়ে উড়ে এনজয় করে, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং হাঙ্গর যেভাবে সমুদ্রের মধ্যে থেকে মাঝে মাঝে জলের ফোঁয়ারাগুলো মাথা দিয়ে বার করে, ঠিক সেই রকম ভাবে এনজয় করব, হোয়ার যাদের কাছে বা যেখানে, দ্য উইন্ডস হাওয়াটা, লাইক এ উইটেড নাইফ একটা ধারালো ছুরির মতো। সত্যি তো, সিগেল পাখি যখন উড়ে যায় তখন হাওয়া তাদের ডানাটাকে ঠিক চিরে চলে যায়, মানে সিগাল পাখি হাওয়াটাকে ভেদ করে কত সুন্দর সুন্দরভাবে গ্লাইড করতে করতে যায়। কবির মনে হচ্ছে এখানে যে সিগাল পাখির ডানাগুলোর কাছ দিয়ে হাওয়াটা যেন ছুরির মতো কেটে, হাওয়াটাকে যেন ছুরির মতো কেটে দিয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি হাঙ্গর যখন নিজের মাথার ফুটো দিয়ে জলটাকে ফিনকি দিয়ে একদম ফিকে বার করে, সেটাও তো আর কি হাওয়াটা তীব্রভাবে বেরোয়, যেমন ধারালো ছুরির মতো ভয়ঙ্কর। সেটা এখানে বলতে চাইছে যে আমি সমুদ্রের কাছে আবার ফিরে যাব সেই সিগালদের মতো, আর সেই তিমি মাছদের মতো, যাদের কাছে হাওয়ার যে ধরনটা, হাওয়াটা তাদের কাছে একটা ধারালো ছুরির মতোই বেরিয়ে আসে, বা তাদের কাছে হাওয়াটা ছুরির মতো কেটে বেরিয়ে যায়। অ্যান্ড এবং অল আই আস, যেটা আমি চাইছি, ইজ এ মেরি ইয়ার্ন, একটা সুন্দর, মেরি মানে হচ্ছে আনন্দময়, ইয়ার্ন মানে মনে হয়, ইয়ার্ন মানে বন্ধু, না সরি, ইয়ার্ন মানে হচ্ছে টেল মানে গল্প, ইয়ার্ন মানে হচ্ছে একটা গল্প, একটা আনন্দময় গল্প চাইছি, ফ্রম থেকে, কার কাছ থেকে, এ লাফিং ফেলো রোভার, ফেলো রোভার মানে হচ্ছে সঙ্গী, ফেলো রোভার মানে এখানে হচ্ছে সঙ্গী, বলছে আমার একটা হাসি খুশি সঙ্গীর কাছ থেকে একটা আনন্দময় গল্প আমি চাইব, অ্যান্ড এবং আর কি চাইব, এ কোয়াইট স্লিপ, একটা শান্ত ঘুম চাইব, অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা মিষ্টি স্বপ্ন চাইব, হোয়েন যখন, দ্য লং ট্রিক্স, এই লম্বা ভ্রমণটা ওভার, শেষ হয়ে যাবে। তো বেসিক্যালি এই কবিতাটার মধ্যে দিয়ে যদি আমরা নোট করি, কবি কেবল অদ্ভুত অদ্ভুত কতগুলো জিনিস চাইলো, আর অদ্ভুত কতগুলো জিনিসের ব্যাখ্যাও দিল, আর অদ্ভুত ভাবে সমুদ্রটার কাছে ফিরে যাব বলে একটা শর্তও রাখলো, শর্ত নয়, এই এই জিনিসগুলো থাকলে আমি সমুদ্র দেখতে যাব। ব্যাপারটা হচ্ছে কি, এবার আমি নামটার কথাতে আসি, সি ফিভার, মানে আমি বলেছিলাম যে সমুদ্র প্রতি ঝোঁক, অথবা সমুদ্র দেখার একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা। কবি হয়তো সমুদ্রকে প্রথমে পছন্দ করতো না, বা যদি পছন্দই করতো, অলরেডি কিন্তু সমুদ্রকে দেখা হয়ে গেছে, সমুদ্র নর্মালি কিরকম হয়, সমুদ্রতে কোথায় কি হতে পারে, কোন জায়গায় কি রকম সৌন্দর্য কখন উপভোগ করা যায়, সেটা কবির অলরেডি জানা। আর সেই স্পেসিফিক লোকেশন, সেই স্পেসিফিক সময়ে সেই স্পেসিফিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য কবি
আবার ফিরে যেতে চাইছে। ঠিক আছে, যদি প্রথম প্যারাটার দিকে আমরা খোঁজ রাখি, কবি বলল কি, ঠিক ভোর ভাঙেনি তার আগের সময়টাকে তিনি চয়েস করেছেন। কেন না, তখন কোনো পাখি নেই, তখন কোনো পশু নেই আকাশকে ডিস্টার্ব করার মতো, আর তখন কোনো জাহাজ নেই, নৌকা নেই, কোনো মাছ হাঙর তিনি কিছুই নেই সমুদ্রটাকে ডিস্টার্ব করার জন্য। আমি সমুদ্রটাকে একা যখন থাকবে তখন দেখতে যাব, দেখবো কি, ফুরফুরে হাওয়াটাকে উপভোগ করব, আমার জাহাজটা যে নিয়ে যাব সেই জাহাজে যে জলের স্রোত যেটা চাকাটাকে আঘাত দেবে, সেই আঘাতটাকে, জলের স্রোতটাকে আমি উপভোগ করব। আর কি উপভোগ করব, সেই কুয়াশাটা যেটা সমুদ্রের বুকে বা মুখমণ্ডলে ঢাকা করে আছে, সেই হালকা কুয়াশাটাকে উপভোগ করব। আর সেই কুয়াশাটা আস্তে আস্তে যখন সরে যাবে, ভোর যখন আসবে, সেই সূর্যোদয়ের মুহূর্তটাকে উপভোগ করব। আর এইসব কাজে কবি সাহায্য করবে কে, কেবল একটা লম্বা জাহাজ আর আকাশে কেবল একটা তারা। ঠিক সেকেন্ড প্যারাতে যদি আসি, সেকেন্ড স্ট্যান্জাতে, তখন দেখবো কবি চেয়েছে কি, কবি সমুদ্রের কাছে ফিরে যাবে কেন না, বলছে সমুদ্র যখন ডাক দেবে, সমুদ্রের ডাক মানে ঢেউয়ের ডাক, মানে সমুদ্র ঢেউটাকে দেখতে চাইছে, সমুদ্র সৈকতটাকে দেখতে চাইছে একটা পার্টিকুলার সময়ে, একটা পার্টিকুলার জায়গাটাকে, যেটা হচ্ছে সমুদ্র সৈকত, মানে সমুদ্রের কাছাকাছি যে বিচটা, সেই জায়গাটা। কেন না, ঢেউটাকে কবি সামনে থেকে আবার উপভোগ করতে চাইছে, সেই ঢেউটা সত্যি খুব কবির ভালো লেগেছে। কেন না, সেই ডাকটাকে কবির মনে হয়েছে বন্য। কেন না, কবি ডাকটাকে শোনার পর নিজেকে আর আটকে রাখতে পারে না, সেই জন্য তো কবি বলেছে যে ডাকটা বন্য, কিন্তু ডাকটাকে এড়ানো যাবে না, ক্যান নট বি ডিনাইড। আর সেই ডাকটাকে উপভোগ করার জন্য, আরো ভালোভাবে এনজয় করার জন্য কবি কি চাইছে না, কবি চাইছে যেন একটা পরিষ্কার দিন হোক, আকাশে পেঁজা তুলো সাদার মতো মেঘ হোক, আর আর কি হোক, আর হাওয়াময় একটা দিন হোক। সেই সময় সমুদ্র সৈকতে কবি ঢেউগুলোকে এনজয় করবে। আর শুধু ঢেউগুলো নয়, ঢেউগুলোর সাথে কি এনজয় করবে, সেই ঢেউগুলো যখন জমিতে আছড়ে পড়ে, তার সেই জলের ছিটেগুলো যেটা ছড়িয়ে ছিটিয়ে আসে, ঢেউগুলো যখন মাটিতে পড়ে, সেই জায়গায় ঢেউয়ের ফেনা যেটা, সেটা ফুলে ফেঁপে যে ওঠে, সেটা উপভোগ করবে। আর উপভোগ করবে কি, যে সিগাল বলে পাখিটা চিৎকার করতে করতে আকাশে উড়ে একদিক থেকে অন্যদিকে যায়, সেটা উপভোগ করবে। এবার থার্ড স্ট্যান্জাতে কবি ফাইনালি যে জিনিসটা চাইছে, সেটা একটু অদ্ভুত রকম। কি না, কবি বলছে যে আমি এই যে জীবনটাকে, মানে আমি এই যে সমুদ্রটাকে উপভোগ করতে আসছি, আমাকে তো উপভোগ করার পর আবার বাড়িতে ফিরে যেতে হবে, আমাকে উপভোগ করার পর একটা নির্দিষ্ট জায়গাতে তো আবার ফিরে আসতে হবে। যদি ফিরে না আসা যেত তাহলে খুব ভালো হতো। সেই জন্য কবি বলছে যে আমি একটা ভ্যাগ্রেন্ট, মানে ঠিকানাহীন, জিপসি মানে যাযাবরের জীবন চাইছি। মানে কবি এই যে মোমেন্টটাকে এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে সমুদ্রের কাজটাকে, ওই যে ঢেউ আর ওই ভোরবেলার মুহূর্তটা কবি এত প্রিয়, যে কবি চাইছে যে যদি আমার বাড়ি না থাকতো, আমি যদি একটু যাযাবর হতাম, তাহলে আমি কিন্তু এখানেই রয়ে যেতাম আর উপভোগ করতাম। কাদের মতন উপভোগ করতাম, ওই যে আকাশে সিগাল গুলো যেমন উপভোগ করে, টু দ্য সিগালস ওয়ে আর টু দ্য ওয়েলস ওয়ে, সেই হাঙ্গর মাছগুলো যেমন উপভোগ করে তাদের মতো। সিগাল পাখিগুলো উপভোগ করে কিরকম না, প্রত্যেকটি মুহূর্তেই তারা সমুদ্রের থেকে খাবার সংগ্রহ করে, আর আকাশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেবলই ওরা উড়ে বেড়ায়, কেবলই উড়ে বেড়ায়, হাওয়াটাকে ভর করে তারা উড়ে বেড়ায়। আর ঠিক তেমনি হাঙরও পুরো সমুদ্রটাকে ঘুরে বেড়ায়, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে পুরোপুরি সমুদ্রটাকে এনজয় করে আর ঘুরে বেড়ায়। দুজনের কাছেই হাওয়া ব্যাপারটা, হাওয়া মানে এখানে যদি হোয়েল আমি বলি, হাঙ্গরের শ্বাস প্রশ্বাসের জন্য তো হাওয়া দরকার হয়, আর সিগেল পাখির ওড়ার জন্য তো হাওয়ার দরকার হয়।
সেই হাওয়াটা তুলনা করেছি কার মতো, না বলছে হাওয়াটা তাদের কাছে একটা উইটেড নাইফ, ধারালো ছুরির মতো। ধারালো ছুরি কোনটা, না ধারালো ছুরি সেটা যে ছুরিটা দিয়ে আমাদের যে কোনো জিনিস কাটতে সুবিধা হয় ঠিকই, কিন্তু যদি আমরা একটুকু বেসামাল হই সেটা কিন্তু আমারই ক্ষতি করে দেয়। সত্যি তো। সিগাল পাখিগুলো যদি হাওয়াটার উপর কন্ট্রোল না করতে পারে তাহলে সিগাল মাটিতে পড়ে যাবে। আর হাঙরও যদি শ্বাস প্রশ্বাস না নেয় হাওয়া থেকে তাহলে হাঙরটাও মারা যাবে। তাহলে তাদের কাছে ধারালো ছুরির মতো যে হাওয়াটা, ঠিক তেমনি আমার কাছে হবে সমুদ্রটা, যাকে আমি পুরোপুরি আপন করতে পারবো না কিন্তু না দেখে থাকতেও পারবো না। কবি সেই জন্যই তো ভ্যাগ্রেন্ট জিপসি লাইফটা চেয়েছেন, কিন্তু জানেন কবিকে ফিরে যেতেই হবে। কেন না, কবি থাকতে পারবেন না সমুদ্রের কাছে, সি ফিভার। সেই জন্যই বলছে যে সমুদ্রের এই যে জিনিসগুলো উপভোগ করে একটা সময় যখন আমাকে ফিরে আসতে হবে তখন চাইছে কি, না একটা সুন্দর হাস্যময় গল্প চাইছে, আনন্দময় গল্প চাইছে। কার কাছ থেকে, না তারই এক আনন্দময় সঙ্গীর কাছ থেকে। আর কি চাইছে, একটা লম্বা ঘুম আর একটা মিষ্টি স্বপ্ন। কিসের, আবার সমুদ্রের কাছে ফিরে যাওয়া। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখানে সি ফিভার, যদিও আমি এখানে কবি মিন করেছেন যে তার একটা এক্সাইটমেন্ট, চাপা এক্সাইটমেন্ট দিয়ে বোঝাতে চেয়েছেন, আর সেটা কিন্তু প্রত্যেকটি কবিতার প্রত্যেকটি লাইনের থ্রু, প্রত্যেকটি স্ট্যান্ডার থ্রু কিন্তু ফুটে ফুটে বেরিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু সমুদ্রকে ভীষণ লেভেলের ভালোবাসে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই থাক। যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি প্লিজ রিকোয়েস্ট করব জায়গাটাকে আরও একবার শোনার। ঠিক আছে, আরও একবার প্লেব্যাক করে নেওয়ার, বিকজ ইটস এ ভিডিও। সামনে থাকলে হয়তো আরও ভালোভাবে বোঝাতে পারতাম, কিন্তু এটা ভিডিও। চেষ্টা করো, আর যদি অসুবিধা হয় কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, টিল দেন বাই বাই অ্যান্ড সায়োনারা।